এই মুহূর্তে মহাখালী থেকে ব্রিফ করছেন ডক্টর আসিফ হায়দার। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সেটার এফেক্ট আমরা এখন এই বাচ্চাগুলোর মাঝে পাচ্ছি, যে এই বাচ্চাগুলোর মাঝে এখন মেরোপেনেম, ভেঙ্কোমাইসিন মানে এত উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করেও আমরা সুফল পাচ্ছি না, কারণ এগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এগুলো পর্যন্ত রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সেখানে স্বল্প মাত্রায় মানে অনেক অ্যান্টিবায়োটিক আমরা দেখছি রেজিস্ট্যান্ট। কেন? এই যে এতদিন ধরে যে কুফলগুলো আমরা তৈরি করেছি সেটা এখন এই হামের বাচ্চাগুলিকে, একে তো হাম, ইমিউনিটি সিস্টেম দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, অপুষ্ট, তার মধ্যে আবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট একটা ব্যাকটেরিয়া বা দিয়ে যদি সে আক্রান্ত হয়ে থাকে তাহলে তো এই বাচ্চাটি আরও সমস্যা। জি বলো। বা আইসিইউ বা আপনারা তো মনে হয় এইচডিও বেডে যাচ্ছেন, সেখানে কয়দিন থাকতে হচ্ছে? এর সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করি, সেটা হচ্ছে যে আপনাদের এই একজন রোগীর পেছনে কত টাকা আপনাদের যাচ্ছে আপনারা হিসাব করেছেন কিনা? আইসিইউর ক্ষেত্রে কত, সাধারণ বেডের ক্ষেত্রে কত? খুব শর্টকাটে বললেই। শর্টকাট মানে এই পরিমাণটা আসলে আমরা করিনি, সত্যি কথা বলি। আমাদের হাসপাতাল থেকে যে সত্যি কথা বলতে কত খরচ হচ্ছে এটা আসলে করা উচিত না। এগুলো আসলে রোগীরা তো খুব স্বল্পমূল্যে চিকিৎসা পাচ্ছে। ওই যে বললাম মেরোপেনের পাচ্ছে 3 বেলা, আর রোগীরা তো জানেই না আমি 3000 টাকা অ্যান্টিবায়োটিক ফ্রি পাচ্ছি। সে মনে করছে আমি তো ফ্রি পাচ্ছি, বা কি পাচ্ছি ফ্রি, সেটা কিন্তু সরকার জন্য সরকারি সেবার অনেক কিছুই সরকার আমরা ফ্রি পাচ্ছি বা কম করলে পাচ্ছি, বাট আমাদের মধ্যে এই জিনিসটা জানেই না মানুষজন যে কি পাচ্ছি ফ্রি। তারা মনে করে আমাদের তো মানে কিছুই পাচ্ছি না। আসলে অনেক কিছু আমরা দিচ্ছি, সরকার চেষ্টা করে যাচ্ছে, 100% তো সম্ভব না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে। যেটা দিচ্ছি সেটা কিন্তু অনেক, হিসাব যদি করেন সত্যি কথা বলতে আসলে হিসাব করা উচিত। আমি আসলে করবো, আমি চিন্তা করেছি, চিন্তা করে দেখা যাচ্ছে যে টেস্ট এটার সময় পেতে হবে, তো এগুলো হচ্ছে এক্সট্রা কাজ। রোগী ট্রিটমেন্ট দিয়ে আমরা সময় পাচ্ছি না, সেখানে আমি বসে বসে গবেষণা করবো, আমাদের তো গবেষক নাই। কেউ যদি করতে চায় এটাই না, প্রশাসনিক লোকজন নাই। সত্যি কথা বলতে আমাদের যে স্টাডি করবে, স্টাডি করার লোকজন আমি দেখবো না, কারণ আমাদের হাসপাতালে কোনো স্ট্যাটিস্টিশিয়ান নেই, সেটা অস্থায়ী হাসপাতাল, কোনো স্ট্যাটিস্টিশিয়ান নাই। আমাদের একজনকে আমরা 15 দিনের স্ট্যাটিস্টিক্সে কাজ করে আছি। দর্শক, আমরা সরাসরি ছিলাম মহাখালীতে ডক্টর আসিফ হায়দারের ব্রিফিংয়ে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা হামের প্রাদুর্ভাব সম্পর্কে আরও জানবো। গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাদল সাহা। বাদল, জানতে চাই কোন হাসপাতালে আছেন এখন, আর সেখানে আজকের পরিসংখ্যান কি বলছে, কতজন ভর্তি হয়েছেন, কি পরিস্থিতি? যেমনটি বলছিলেন, গোপালগঞ্জে কিন্তু কোনোভাবেই যে হামের প্রাদুর্ভাব এটি কিন্তু কমছে না। প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন রোগী এই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। আমি কিন্তু এখন রয়েছি গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। গত 24 ঘন্টায় কিন্তু 19 জন রোগী হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। এছাড়া কিন্তু গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত কিন্তু মোট 908 জন রোগী কিন্তু ভর্তি হয়েছেন হামের উপসর্গ নিয়ে। এর মধ্যে জেলায় কিন্তু 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন 20 জন, এখন আর মোট ছাড় পেয়েছেন 700 জনের মতো, আর ভর্তি রয়েছেন কিন্তু 76 জন। যেহেতু প্রতিনিয়তই শিশুরা কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়, যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু একটু আতঙ্কের মধ্যেই রয়েছেন। তারা কিন্তু এই হামের উপসর্গ দেখা দিলে তারা গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং যে অন্যান্য যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ভর্তি হচ্ছেন। সেখানে ভর্তি হয়ে কিন্তু তারা তাদের বাচ্চাদের চিকিৎসা দিচ্ছেন এবং চিকিৎসা শেষ করে কিন্তু তারা বাড়ি ফিরে যাচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন যে যে হামের টিকা দেওয়া হচ্ছে, এটি কিন্তু আর মাত্র 2 দিন হামের টিকার যে ক্যাম্পেইন সেটি চলবে এবং এখন পর্যন্ত কিন্তু জেলায় শতকরা 98% শিশুদের কিন্তু এই হামের টিকা দেওয়া হয়েছে এবং বাকি যে 2 দিন রয়েছে এই 2 দিনের মধ্যে যে যারা বাকি রয়েছেন তাদের কিন্তু হামের টিকা দেওয়া শেষ করবেন। এবং চিকিৎসকরা বলছেন যে শিশুদের এই হামের উপসর্গ দেখা দিলে কিন্তু দ্রুত যেন তারা সংশ্লিষ্ট যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু তারা যান এবং তারা চিকিৎসা নেন। সব মিলে কিন্তু গোপালগঞ্জে হামের পরিস্থিতি এখনও কিন্তু অস্বাভাবিক রয়েছে, ফলে কিন্তু আতঙ্কের মধ্যেই রয়েছে কিন্তু অভিভাবকরা। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে হাম পরিস্থিতির সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, গোপালগঞ্জ থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী বাদল সাহা।